ওকে, আমরা লারাভেল ব্যাচ 11 এর সপ্তম ক্লাসের আলোচনা শুরু করছি। আজকে আমরা প্রজেক্টের সাথে ডেটাবেজের কানেকশন এবং ডেটাবেজের কানেকশনটা কিভাবে ফ্রেমওয়ার্ক দিয়ে হয়, কোন ফাইলগুলো এর পেছনে কাজ করে, লারাভেলে মাইগ্রেশন বলে একটা বিষয় আছে সেটা কিভাবে করা যায়, তারপরে ম্যানুয়াল অথ করার আগে অটোমেটিক অথ কিভাবে কাজ করে বা অটোমেটিক অথ বিষয়টা কি, এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো আজকে। ঠিক আছে, সো অথেন্টিকেশন রিলেটেড ডেটাবেজের কিছু অংশের আলোচনা আজকে শুরু হবে। তো প্রজেক্ট নেটবিনস যদি সব রেডি থাকে, আমরা একটু একটু করে খুলি। ব্লগ লারাভেল ব্যাচ 11। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম সাদমান, আমি আছি অফিস। দেখেন যে বলেন, যেটা হচ্ছে যে কন্ট্রোলারে গেলে যে আমরা ফাংশনগুলো নিচ্ছি, যেমন আমরা ইনডেক্স ফাংশনে উইথ যেখানে আছে মানে মেইন মাস্টারে পাঠাচ্ছি, উইথ করে একটা কন্টেন্টকে পাঠাচ্ছি হোম ভেরিয়েবলের সাথে যে আমি মেইন কন্টেন্ট একটা কিওয়ার্ড লিখলাম, এটা কি আসলে সেই ইনডেক্সিং হিসেবে নিচ্ছে নাকি ওই আমার সেকশনের যে নামটা দিচ্ছি সেকশনের নামটা অনুযায়ী ইল্ডের মধ্যে যা আছে তার সঙ্গে ম্যাচ করাচ্ছে। কিন্তু আমরা যদি অন্য নামও দিই তাও সে দেখা যায়। ওই যে আপনি যে মেইন কন্টেন্টের মধ্যে ওইটাকে সেকশন দিয়ে রেখেছেন, ক্রস চেকিং আর কি। আপনি যদি এটা ভুলও দেন, এই হোম কন্টেন্টের মধ্যে সেকশনে কি দেওয়া আছে, মেইন কন্টেন্ট দেওয়া আছে, ইল্ডের মধ্যে কি দেওয়া আছে, মেইন কন্টেন্ট দেওয়া আছে, তখনও কাজ করবে। ঠিক আছে, এটা বেসিক্যালি আমি এই ভেরিয়েবলটা কার সাথে ম্যাপ করাচ্ছি, কোডের স্ট্যান্ডার্ডটা আমার বাড়াচ্ছে। যে কোন ভেরিয়েবল, আমি তো এই পেজের ভেতরে গিয়ে দেখতে পারবো না আমি সেকশনের মধ্যে কি লিখে রেখেছি। কোডে লেখা থাকলে আমি সহজেই বুঝতে পারবো যে আমার এই ভেরিয়েবলটা মাস্টারের কোন ইল্ডের মধ্যে গিয়ে ডিসপ্লে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি যেটা বলছিলাম যে প্রজেক্ট লারাভেলে প্রজেক্ট ডেটাবেজ ম্যানেজ করার ক্ষমতাটা একটু ডিফারেন্ট অন্যদের চাইতে, এবং সে এই জায়গাটাই অন্যদের চাইতে বিট ডিফারেন্টও। সে অনেকটা আর কি বলতে পারেন যে পরিবর্তন এনেছে প্রজেক্টের সাথে ডেটাবেজের ইউজকে। ডেটাবেজটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে যে কোনো প্রজেক্টে। ডেটাবেজের ডিজাইন, ডেটাবেজের রিলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেটাবেজের রিলেশন, ডেটাবেজের ডিজাইন, আবারও বলছি, রিপিট করছি, ডেটাবেজ ডিজাইন, ডেটাবেজ রিলেশন খুবই গুরুত্বপূর্ণ। কেন? যত বেশি স্মুথ হবে ডেটাবেজের ডিজাইন, স্মুথ বলতে বলছি ভালো হবে, রিলেশন যত ভালো আমরা করতে পারবো, কোড করাটা আমার জন্য অত বেশি ইজি হয়ে যাবে। একটা প্রজেক্টে একটা, দুইটা, তিনটা টেবিল নিয়ে কাজ হয় না। 20, 30, 40, 50টা করে টেবিল নিয়ে কাজ হয়। একটা প্রজেক্টে 5-7 জন লোক কাজ করবে এরকমও না, সেখানে 500 লোকও কাজ করতে পারে। বা আমাদের দেশীয় পার্সপেক্টিভে বলি, আমরা মনে করি যে একটা প্রজেক্টে একজন করে না। এটা ছোট বড় কোম্পানিগুলোতে 2, 4, 5 জন অ্যাটলিস্ট একটা প্রজেক্টে কাজ করে। সো প্রতিদিন ডেটাবেজ নিয়ে চালাচালি করা রিয়েলি ভেরি ডিফিকাল্ট, রাইট? যে কে কি অ্যাড করলো, কে কিভাবে কি তৈরি করলো, সেটা আবার আমার মেশিনে আসতে হবে, এই বিষয়টা আনম্যানেজড হয়ে যেত। কোডকে ম্যানেজ করার জন্য টুল আছে, যেমন ওয়েব বেসড গিট ব্যাশ আছে, তাই না? সো গিট হাবের মধ্যে আপনারা ডাটা তুলে রাখতে পারেন, বাট গিট ব্যাশ বা গিটের মাধ্যমে আপনি সাবভার্সন করতে পারেন, যে অনেকের কোড ওই জায়গায় রাখা যায় একসাথে। সেক্ষেত্রে আপনি ডেটাবেস কিভাবে ম্যানেজ করবেন? ডেটাবেস ম্যানেজ করাটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট। বাট গিট আসার আগে বহু বছর আগ থেকে সাবভার্সনিং একটা টুল আছে যার নাম হচ্ছে টটোস এসভিএন। ইউজ হয়তো কখনো করবেন আপনারা, বাট নামটা জানা থাকা ভালো, কারণ যখনই সফটওয়্যার কোম্পানিগুলোতে কাজ যাবেন, ইন্টারভিউর সময় আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি নাম শুনেছেন বা এই কাজটা কি দিয়ে হয়, একটু বলেন তো।
মানে সাবভার্সন কিভাবে হয়, একসাথে অনেক ডেভেলপার কিভাবে কাজ করে এবং সবার কোড সবার কাছে থাকে কিভাবে। সাবভার্সনিং একটা টুল আছে যার নাম আবারও রিপিট করছি কি, টটোস এসভিএন। এটা নর্মালি লিনাক্স সার্ভারগুলোতে ইনস্টল, উইন্ডোজে ইনস্টল করা যায় সার্ভার করে। যে প্রত্যেকের মেশিনে যখন আপনি এডিটরের মাধ্যমে কানেক্ট করবেন, ওই সার্ভার থেকে ডাটা নিয়ে নেবেন, আপডেট করবেন, দেন আপনি যখন কাজ শেষ করবেন আপনি কমিট করবেন। কমিট মিন্স হচ্ছে আপনার ডাটাটাকে আপনি সার্ভারে পাঠাতে চাচ্ছেন, এবং যখন আপনি পাঠাবেন আপনি আজকের দিনে বা এই কমিটে কি কি পরিবর্তন করেছেন, কোন ফাইলে পরিবর্তন করেছেন, কখন পরিবর্তন করেছেন, সবকিছু সেখানে রয়ে যায়, রাইট? তার মানে আপনি যদি অন্যের কোড মুছে দিয়ে বলেন যে না আমি মুছি নাই, আপনি পার পাবেন না। আবার আমি আজকে 100 লাইনের কোড লিখেছি, বাট আপনি লিখেছেন 2 লাইন, সেটাও ধরা পড়ে যাবে। সো ওই টুলটা ইউজ করা হয় সফটওয়্যার কোম্পানিতে, যেটাকে বলা হয় টটোস এসভিএন সাবভার্সন টুল। যাই হোক, এটা তো কোড ম্যানেজ করার জন্য বা ডেটাবেস ম্যানেজ করার জন্য তেমন কিছু নেই বা ছিল না, এখন আস্তে আস্তে করে বিল্ড হচ্ছে, যেটা ল্যারাভেল এটা ওই জায়গাটাতে কিছুটা কাজ করেছে। যে সে মাইগ্রেশন সিস্টেম ডেভেলপ করেছে, যে সে যখনই আমরা ডেটাবেসে কোনো ফিল্ড অ্যাড করব সেটাকে ডেটাবেস রিলেটেড না করে সে ওইটাকে যেটা করেছে যে আপনারা ফাইল সিস্টেমে করেন। ফিল্ড বলতে একটা টেবিল অ্যাড করছি আমি, ফর এক্সাম্পল যে আমি আজকে একটা নতুন পার্টে কাজ করছি, 4 জন অন্য পার্টে কাজ করে, তারা পুরনো টেবিল নিয়েই কাজ করছে, আর আমার আজকে নতুন একটা টেবিল লাগবে, আমি ওইটাকে অ্যাড করলাম, রাইট? আমি ওই টেবিলটাকে অ্যাড করলাম। সো যখন আপনি টেবিল ডেটাবেসে অ্যাড করবেন, ডেটাবেসে থাকবে আপনার মেশিনে, আপনার মেশিনে কাজ করছেন, আপনার মেশিনে থাকবে না, অন্যদের মেশিনে কি সেটা আছে? নেই, কিন্তু বোঝা যাচ্ছে। সো এই জায়গাটাকে স্মুথ করার জন্য ল্যারাভেলে যে পদ্ধতিটা আছে, যে আপনি কোডের ভেতরে ডেটাবেস বানান, কোডিং করে ডেটাবেস বানান, একটা টেকনিক আছে, খুব সহজে টেবিল তৈরি করে ফেলা যায়। তো ওই টেবিলটা যখনই আপনি কমান্ড লাইনের মাধ্যমে মাইগ্রেট করবেন ডেটাবেসে, অটোমেটিক সেটা মাইগ্রেট হয়ে যাবে। কারণ কোডে তো সাবভার্সন করা যায়, আমি যদি একটা টেবিল কোডে অ্যাড করি সবার কাছে চলে যাবে না, সে তারা যদি আপডেট করে, দেন একটা কমান্ড লাইন কমান্ড চালাবে, প্রত্যেকের ডেটাবেস সবার জন্য সেম। মানে বিষয়টা অনেক ইজি, রাইট? এবং অনেক ডাটা ম্যানিপুলেট করাটা অনেক ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়, যে আমার প্রচুর ডেটাবেস টেবিল, আমি যদি একটা সেট অফ ডাটা তৈরি করে রাখি, আমি টেস্টিং এর জন্য এটা ইউজ করতে পারি, বারবার প্রয়োজন পড়ে যে ডেটাবেস ক্লিন করো তারপরে টেস্ট করো। তো আমি ধরেন 10, 15, 20টা করে ডাটা রেকর্ড ইনসার্ট করেছি, আমার 50টা টেবিল আছে, কত সময় ব্যয় হতে পারে? অনেক সময় ব্যয় হয়ে যাবে। আবার যদি 2 ঘন্টা 5 ঘন্টা পর বলা হয় যে না আবার ডেটাবেস ক্লিয়ার করে আবার টেস্ট করতে হবে, তখন কি আবার আপনি ওই কাজ করুন? এই বোরিং জব। নাকি ওই কাজটা যদি মেশিনকে দেওয়া হয় যে তুমি এটা করে দাও, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা। সে ধরনের সিস্টেম আছে ফ্যাক্টরি, যেটাকে নর্মালি বলা হয় ল্যারাভেলে। তো মাইগ্রেশন সিস্টেমটা অত্যন্ত চমৎকার, বাট মাইগ্রেশনের যে কমান্ডগুলো আছে সেগুলো আমাদের সবার শিখতে হবে। এবং কমান্ড তো সিঙ্গেল লাইন কমান্ড, এই কমান্ডগুলো মনে রাখা অনেক ডিফিকাল্ট কাজ না, 2 বার টাইপ করে এন্টার দেওয়া, 2 বার খাতায় লেখা, রাইট? তাহলে এই কমান্ডগুলো কিন্তু আপনার মনে থাকার কথা। আর যদি মনে নাই থাকে তাহলে তো laravel.com এ আছেই, তাই কিনা? আর যদি মনে হয় যে না আমার মাথায় ঢুকবেই না, তাহলে laravel.com এর ওই পেজগুলো ডাউনলোড করে রাখেন ডেস্কটপে, আপনার ল্যাপটপে, তাহলে তো অফলাইনেও আপনি পাবেন, ওয়ার্ক ফাইলেও নোট করে রাখতে পারেন, যে কোনো ভাবে এটা ম্যানেজ করা সম্ভব। বাই দ্য ওয়ে, আমি যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে ডেটাবেসকে কানেক্ট করার জন্য ল্যারাভেলে 2টা ফাইল আছে। প্রাথমিকভাবে যে ফাইলটা ডেটাবেসের সাথে কাজ করে বা কানেক্ট করে সেটা হচ্ছে .env। আমাদের প্রজেক্টের মধ্যে দেখেন একটা .env ফাইল আছে, ফোল্ডার ভেন্ডরের পরেই। দেখেন এই ফাইলটা খোলার পর যেটা দেখা যাচ্ছে, এই কয়েকটা লাইন খুব গুরুত্বপূর্ণ। আমরা ডেটা বাই ডিফল্ট Laravel
MySQL এর সাথেই বেশি কাজ করে, বাট যদি কখনো পোস্টগ্রি ডেটাবেস, MS SQL, Oracle এর সাথে কাজ করতে হয় তখন এই বিষয়গুলোকে একটু পরিবর্তন করে নিতে হয়। একটা এক্সাম্পল হিসাবে আমি বলছি, MySQL এর সাথে কানেক্ট করব বলে এখানে DB কানেকশনটা MySQL বলা আছে। যখন Oracle এর সাথে কানেক্ট করতে যাব তখন DB কানেকশনটা Oracle রিলেটেড হতে হবে। তার যদি হোস্টের পোর্টটা ডিফারেন্ট হয়, ডিফারেন্ট দিতে হবে। DB পোর্টটা ডিফারেন্ট হলে ডিফারেন্ট দিতে হবে, রাইট? তারপরে ডেটাবেসের নাম, ইউজার নেম, পাসওয়ার্ড আমাকে দিতে হবে। প্রত্যেকটা ডেটাবেসেরই কি আছে? তিনটা বিষয় আছে, ডেটাবেস নেম, ডেটাবেসের ইউজার নেম এবং ডেটাবেসের পাসওয়ার্ড। আবার ডেটাবেস সার্ভারেরও তো ভিন্নতা আছে, আছে না? আমরা তো জানি যে PHP অনেকগুলো ডেটাবেস সার্ভারের সাথে কাজ করতে পারে। MySQL এর সাথে তো করেই, রাইট? পোস্টগ্রির সাথে করে, MS SQL এর সাথে করে, Oracle এর সাথে করে। সো অনেক ডেটাবেস আছে যার সাথে PHP কাজ করতে পারে। সো PHP যত ডেটাবেসের সাথে কাজ করতে পারে, Laravelও পারে, রাইট? আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা MySQL স্পেসিফিক, যদিও আমরা MySQL এ যাচ্ছি, MySQL এর সাথে কানেক্ট করছি, ফ্রেমওয়ার্ক গুলো আরেকটা স্মার্ট প্রসেস তৈরি করে রেখেছে যে আপনি তাদের মতো করে কোড লিখে রাখবেন, আমার ডেটাবেস যাই হোক না কেন ওই ফ্রেমওয়ার্ক তাই বানিয়ে দেবে। ইন্টারেস্টিং না? লাইক আমি আমার মতো করে, আমি জাস্ট ফ্রেমওয়ার্ককে বোঝাচ্ছি যে তুমি এটা ইনসার্ট করি, এটা ফ্রেমওয়ার্ক বোঝে যে এটা ইনসার্ট করি। তাহলে আমার ডেটাবেস যদি হয় MySQL, সে ওই ইনসার্ট করিটাকে MySQL এ কনভার্ট করে MySQL এ পাঠাবে। যদি Oracle হয় Oracle এ কনভার্ট করে Oracle এর কাছে পাঠাবে। তাহলে কি আমার বুদ্ধি খাটানোর জায়গা কি কমে আসলো না? যদি আমাকে বলা হতো যে না আমি Oracle এর জন্য কাজ করেন, তাহলে আবার আমাকে Oracle শিখে Oracle এর কমান্ড লিখতে হতো। MS SQL, Postgre, MySQL আমি জাস্ট একটা জানলেই হবে। এই Laravel ফ্রেমওয়ার্ক কোন স্টাইলে ইনসার্ট করে এই কমান্ডটা জানলে কি যে কোনো ডেটাবেসে ইনসার্ট করতে পারবে না, শুধু কানেকশনটা দিয়ে দিতে হবে আমাকে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো Laravel এই জায়গায় যা ইউজ করেছে সেটা হচ্ছে PHP 7 এর PDO, PHP ডেটা অবজেক্ট। ওটা ডেটাবেস ইন্ডিপেন্ডেন্ট করে ফেলেছে সবকিছুকে। সে তার মতো করে ডাটা পাঠালে ডেটাবেসের কানেকশন যার সাথে আছে তার মতো করে সে অটোমেটিকলি কোয়েরি তার কাছে ডেটাবেসের কাছে পাঠিয়ে দেয়। সো Laravel-এর সুবিধা আছে যে আমি Laravel-এ নির্দিষ্ট রুলস আছে যে অনুযায়ী কমান্ড লিখলেই ওইটা MySQL এর জন্য MySQL এর ফরম্যাটে, Oracle এর জন্য Oracle, MS SQL এর জন্য MS SQL, Postgre এর জন্য Postgre ফরম্যাটে সে SQL কমান্ড রান করে। আমাদের ওখানে হাত ঘোরানোর কোনো কিছু নেই। বাট আমাদের হাত ঘোরাতে হবে কোথায়? যে কিভাবে Laravel-এ ইনসার্ট কমান্ড লিখতে হয়, কিভাবে Laravel-এ আপডেট কমান্ড লিখতে হয়, সিলেক্ট কমান্ড লিখতে হয়, ডিলিট কমান্ড লিখতে হয়, জয়েন কোয়েরি লিখতে হয়, এগুলো সব আমাদের শিখতে হবে Laravel-এর স্টাইলে। এটাকে কোয়েরি বিল্ডার বলা হয়। সবগুলো বলতে পারেন ফ্রেমওয়ার্কে এরকম কোয়েরি বিল্ডার্স রয়েছে, নিজস্ব ফরম্যাট। ওকে, এই যে জায়গাটা এখানে এর মাধ্যমে আমাকে ডেটাবেসের কানেকশন দিতে হবে বেসিক্যালি। আমি একটু দেখি যে আমার MySQL-টা রানিং আছে কিনা এবং আমার PHP-টা রানিং আছে কিনা। সবাই PHP MySQL রান করান। না, আমার MySQL অ্যাপাচি রানিং নেই। আমি MySQL এবং অ্যাপাচিকে রান করাচ্ছি।
আচ্ছা, তো আমি ডেটাবেসে একটু অ্যাক্সেস করি আমাদের প্রজেক্টে। এটা লোকাল হোস্ট দিলে তো আমাদের প্রজেক্ট আসবে, তাই না? এবং আমাদের প্রজেক্টে হিট করলে আমাদের ব্লগের টেমপ্লেটটাও আসবে। এবার লোকাল হোস্টের সাথে পিএসপি মাই অ্যাডমিন যদি আমি লিখি তাহলে আমাদের ডেটাবেসের নামও আসবে, মানে ডেটাবেস সার্ভারটা আসবে, তাই কি না? দেখেন আমাদের ব্লক টেমপ্লেটটা আসছে। এখন আমি ডেটাবেসটাতে যাব। এই যে ডেটাবেস সার্ভারটা, এটা মাইস্কুয়েল ডেটাবেস সার্ভার, আর এই ডেটাবেস সার্ভারের সাথে আমরা আমাদের এই যে প্রজেক্টটা ব্লগ ব্যাচ 11 এর সাথে কানেক্ট করব। কানেকশনটা কিভাবে হবে? এই তিনটা লাইনের মাধ্যমে, যে বলা যায় 5টা লাইনের মাধ্যমে কানেকশনটা হবে। তো প্রথমে যেটা দিতে হবে ডেটাবেসের নাম, রাইট? আগে আমরা কি করি, মাইস্কুয়েলে যাই, একটা ডেটাবেস ক্রিয়েট করি। সো ডেটাবেসটা ক্রিয়েট করছি আমি, সবাই খেয়াল করেন, আমি বলছি ডিবি ব্লগ ডিবি লারাভেল ব্লগ ব্যাচ 11। কলিশনটা কি? UTF-8 জেনারেল CI আমি ক্রিয়েট করলাম, ডেটাবেসটা ক্রিয়েট হলো। এখন যখন এই ডেটাবেসটা আমরা জ্যাম্প ইনস্টল করি, বাই ডিফল্ট ইউজার আইডি থাকে হচ্ছে রুট ডেটাবেসের, আর পাসওয়ার্ড থাকে ব্ল্যাঙ্ক। র প্রোগ্রামিং করে আমরা যখন কোড লিখছিলাম তখন ডেটাবেসের কানেকশন করার সময় কি লিখেছিলাম? হোস্ট নেম কি? লোকাল হোস্ট, ইউজার নেম রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। মনে আছে? সেই প্র্যাকটিসটা এখানে করব। তার মানে আমরা এখন এই পার্টিকুলার ডেটাবেসের সাথে কানেক্ট করব ডিবি লারাভেল ব্লগ ব্যাচ 11। এই ডিবি নেমের জায়গায় এটাকে দিতে হবে, ইউজার নেমের জায়গায় রুট লিখতে হবে, পাসওয়ার্ডের জায়গায় ব্ল্যাঙ্ক করে দিতে হবে। ঠিক আছে? সেভ করার পর আমরা যদি লোড দেই আর কোনো এরর না আসে আমাদের প্রজেক্টে, তার মানে আমাদের প্রজেক্টটা ডেটাবেসের সাথে কানেক্ট হয়েছে। ওকে, বাট ল্যারাভেল যেটা করে যে রান টাইমে এটাকে চেক করার চাইতে ডেটাবেসের অ্যাকশন যখন হয় তখন চেক করে। তার মানে আমরা যখন ডেটাবেসের অ্যাকশন করব, যে লাইক আমি ইনসার্ট আপডেট সিলেক্ট ডিলিট করতে যাচ্ছি, তখন এররটা ভুলত বোঝা যাবে যে না আমি ভুল করেছি কিনা। আবার আমি মাইগ্রেশন চালাবো কিছুক্ষণের মধ্যে, সেই মাইগ্রেশনটা যদি ঠিক মতো চলে তাহলেও বোঝা যাবে যে না ডেটাবেসের কানেকশনটা ঠিকঠাক মতো হয়েছে। আচ্ছা, এখন আরেকটা কাজ একটু বলি,
যে ইএনভি দিয়েই যে অলওয়েজ আমাকে ডেটাবেজের কানেকশন করতে হবে ম্যান্ডেটরি না। কোনো সার্ভার, রিপিট করছি সবাই শুনেন, খুব গুরুত্বপূর্ণ, কোনো ওয়েব সার্ভার, হোস্টিং সার্ভার যেটাকে বলা হয়, সেটা ইএনভি ফাইল সাপোর্ট করে না। রিপিট করছি, কোনো সার্ভার ইএনভি ফাইল সাপোর্ট করে না। তাহলে কি হবে? ইএনভি ছাড়া কি আমার কাজ করা যাবে না? যাবে। করতে হলে আমাকে যেটা করতে হবে এটা হচ্ছে যে ডেটাবেজের মধ্যে এখানে তো আমরা ডেটাবেজ ক্রিয়েট করব, হ্যাঁ, ডেটাবেজের ফাইলপত্রগুলো এখানে থাকবে, বাট এই কনফিগের মধ্যে ডেটাবেজ বলে একটা ফাইল আছে, database.php। এই যে দেখেন ডিফল্টটা কি, ইএনভি এর মাধ্যমে ডাটা কানেকশন হবে। কনফিগে এসে শুরুতে দেখবে ডেটাবেস ফাইল যখন রান করাচ্ছে চলে যাবে কোথায়? ইএনভি তে, সরাসরি ইএনভি তে পাঠিয়ে দেবে। আর যদি ইএনভি না করি তাহলে আমাকে এখানে করতে হবে। বেসিক্যালি এখনকার দিনে অলমোস্ট সব সার্ভারই ইএনভি সাপোর্ট করে। তো সেক্ষেত্রে বলতে পারেন যে তাহলে ইএনভি আবার ডেটাবেস আলাদা আলাদা কেন? ইএনভি দিয়ে আমরা একটা স্পেসিফিক ডেটাবেসকে কানেক্ট করি, বাট এই database.php ফাইলের মাধ্যমে আমরা একাধিক ডেটাবেস সার্ভারের সাথে কানেকশন এস্টাবলিশ করতে পারি। যদি আমার প্রজেক্ট একের অধিক ডেটাবেস সার্ভারের সাথে কানেক্ট করে কাজ করানোর প্রয়োজন পড়ে। অনেক অ্যাপ্লিকেশনই হয় যে দুইটা ডেটাবেস ইউজ হয়, ডাটা দুইটা সার্ভারে যায়, দেখায় একটা থেকে। সিকিউর যে অ্যাপ্লিকেশনগুলো যার জন্য ডাটাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ধরনের সাইটে যেটা হয় যে ডাটা লাইক ওরাকলে যাচ্ছে এবং মাইস্কুয়েলে যাচ্ছে। ডাটা যখন তোলা হচ্ছে তখন মাইস্কুয়েল থেকে তোলা হচ্ছে, কারণ কি মাইস্কুয়েল ডাটা দ্রুত রাখে, দ্রুত দিতেও পারে। ওরাকল বিট স্লো, বাট সবচেয়ে সিকিউর। ডাটা লস হয় না, সার্ভার ক্র্যাশ করে ডাটাও নষ্ট হয় না। বুঝতে পেরেছি? সো এই কারণে বড় বড় অ্যাপ্লিকেশন যেখানে ডাটা গুরুত্বপূর্ণ সেই জায়গায় দুইটা ডেটাবেস ইউজ হয়। সো তখন আপনি ইএনভি ইউজ করলে প্রবলেম ফেস করবেন। এই কারণে যেটা করতে হবে, ইএনভির ওই জায়গাটা রিমুভ করে দিতে হবে, এই অংশটুকু আপনাকে রিমুভ করতে হবে। দেন আর সরাসরি তখন ডেটাবেস ফাইলে কানেকশনটার জন্য যাবে। এখানে মাইস্কুয়েলের কানেকশন করা আছে, একটু খেয়াল করেন। তো সেক্ষেত্রে ডেটাবেসের নাম এখানে দিতে হবে, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। এখানে পোস্টগ্রি ডেটাবেস থাকলে পোর্টগেজে কানেকশন দিলে সে কানেকশনটা নিয়ে নেবে। এসকিউএল সার্ভারেরটা এসকিউএল সার্ভারের কানেকশন যদি আমি দিতে চাই এখানে দিয়ে দিতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, এটা বিভিন্ন সার্ভারের জন্য বিভিন্ন ধরনের পোর্ট। না, এই যে দেখেন মাইস্কুয়েলের জন্য 3306, এটা কমন। পোস্টগ্রি ডেটাবেসের জন্য কোনটা? এটা তো লোকাল হোস্ট, এটা হোস্ট। লোকাল হোস্টের অলওয়েজ পোর্ট এটাই হয়। হ্যালো, হ্যাঁ ভেতরে আসুন আপনি। হ্যাঁ খোলা আছে, ভেতরে আসুন। ঠিক আছে। সো আমরা বেসিক লেভেলে ব্লক সাইটটা করছি। সো আমরা ইএনভি এর মাধ্যমেই যাই, আর ইএনভি তে আমরা ডেটাবেস কানেকশনটা এখন কিন্তু পাবে। এবং আরেকটা বিষয় একটু আপনারা দেখেন যে এই যে ডেটাবেস ফোল্ডারের মধ্যে মাইগ্রেশনে এসে দুইটা ফাইল অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, ইউজার টেবিল আর পাসওয়ার্ড টেবিল। এই দুইটা টেবিল লারাভেলের সাথে দেয়া থাকে। রিপিট করছি, হ্যালো হ্যালো, কোথা থেকে একটু দেখাই। এই যে এখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে ইউজার আর একটা পাসওয়ার্ড। এটাকে মাইগ্রেশন ফাইল বলে, আর আমরা এই ফাইলগুলো কমান্ড লাইনের মাধ্যমে তৈরি করতে পারি। ইউজার টেবিলটা যদি আমরা দেখাই, এই কোডগুলো অটো জেনারেট হয়, টেনশনের কোনো কিছু নাই। এখানে স্কিমা নামে একটা স্কিমা ফাংশন তৈরি হয়। স্কিমার আন্ডারে ক্রিয়েট এবং ড্রপ আমরা করতে পারি।
তো ক্রিয়েট মানে এই যে টেবিলের নাম আমরা এখান থেকে দিয়ে দিব, টেবিলের কি কি ফিল্ড হবে সেটাও আমরা দিয়ে দিতে পারি, রাইট। আর যখন আমরা একটা কমান্ড চালাবো পিএসপি আর্টিসান মাইগ্রেশন কমান্ড, মেক মাইগ্রেশন, তখন এই যে ফাইলগুলো যেগুলো এখানে তৈরি করা আছে সেগুলো ডেটাবেজের মধ্যে গিয়ে টেবিল হয়ে যাবে, রাইট। আবার যখন আমি নতুন টেবিল বানাবো তখন মাইস্কুয়েলে গিয়ে টেবিল বানাবো না, টেবিলটা বানাবো মাইগ্রেশন ফাইল আকারে, দেন কমান্ড চালালে ডেটাবেসে ওটা টেবিল হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা একটু চেক করি যে আমি কিভাবে মাইগ্রেশন করতে পারি। এই যে দেখেন আমি লারাভেলের .com এ যাচ্ছি। শাকিল অনলাইনে নেই, অফলাইন দেখাচ্ছে, ওকে আমি ওকে নক করেছি। দেখেন আছে, ও কি অনলাইনে আছে? আমার স্কাইপিতে ওকে অফলাইন দেখাচ্ছে, শাকিল স্টিল অফলাইন। দেখেন আমি মাইগ্রেশনে যাচ্ছি, ডেটাবেস মাইগ্রেশন, পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন। এই অংশটুকু যদি আমরা রান করে যে মাইগ্রেশন ফাইলগুলো আছে সেটা এক্সিকিউট হবে, যে পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন, ক্রিয়েট ইউজার টেবিল, ক্রিয়েট ইউজার টেবিল, টেবিল বানানোর জন্য জেনারেটিং মাইগ্রেশন ফাইল। আর এই কমান্ডটা যখন আমরা রান করাবো পিএসপি আর্টিসান মাইগ্রেট, যতগুলো ফাইল থাকবে ততগুলো টেবিল তৈরি হয়ে যাবে, বুঝতে পারছি। বাট আমাদের ডেটাবেসটা তৈরি থাকতে হবে। হ্যাঁ, আমাদের ফাইল ক্রিয়েট করতে হবে, কমান্ড চালাতে হবে, ডেটাবেসে টেবিল জেনারেট হবে। সো এখানে করা আছে কিছু, দুটো মাইগ্রেশন ফাইল তৈরি করা আছে ইউজার আর পাসওয়ার্ড নামে। এইগুলো কি সেগুলো আমরা আলোচনা করব, বাট তার আগে একটা জিনিস দেখাই যে আমি যদি পাওয়ার শেলে যাই, প্রজেক্টের মধ্যে শিফট ধরে রাইট ক্লিক, ওপেন পাওয়ারশেল উইন্ডো, দেখেন আমি যদি এই কমান্ডটা রান করাই, কমান্ডটার নাম যেন কি ছিল, পিএসপি আর্টিসান মাইগ্রেট। পিএসপি আর্টিসান মাইগ্রেট, এন্টার দেই। এক্সিকিউট হচ্ছে, হ্যাঁ এরর আসবে অথবা সাকসেসফুল কিছু একটা হবে। এই যে এখানে রাইটিং টেবিল ক্রিয়েট, মাইগ্রেশন টেবিল ক্রিয়েট হয়েছে, সিনট্যাক্স এরর হয়েছে, ইউজার ইমেল ইউনিক ইমেলে সিনট্যাক্স এরর এসেছে এসকিউএল এ। তো আমরা একটু চেক করি কি অবস্থা দাঁড়ালো। ডেটাবেজে যাই, আমাদের এই ডেটাবেজের ভেতরে কোনো টেবিল আসলো কিনা একটু দেখি। দেখেন মাইগ্রেশন আর ইউজার নামে একটা টেবিল, দুইটা টেবিল অলরেডি তৈরি হয়ে গেছে, রাইট। ইউজার টেবিলে যদি যান, ইউজার টেবিলে নেম, ইমেল, পাসওয়ার্ড, রিমেম্বার টোকেন, ক্রিয়েটেড, আপডেটেড এগুলো আসছে। বাট আলাদা আরেকটা টেবিল তৈরি হওয়ার কথা ছিল পাসওয়ার্ড, ওটাতে এরর পেয়েছে, রাইট। সো এররটা আমরা ফিক্স করি। এই যে ইউনিক যে কথাটা লেখা আছে না, এটা একটু বাদ দিয়ে দিতে হবে। আর পাসওয়ার্ডে গিয়ে ইন্ডেক্স, এটা একটু রিমুভ করতে হবে ইমেলের। এই দুটো এরর না, এটা বেসিক্যালি কনফ্লিক্ট হয় বা এই জায়গাটা এখনো রিসলভ হয় নাই ল্যারাভেলের। আমি এখন এই দুইটা টেবিলকে একটু রিমুভ করে নিই, মাইগ্রেশন এবং ইউজার এই দুইটা টেবিলকে আমি ড্রপ করছি। মানে আমি কোনো টেবিল রাখছি না, একবারে যেন সাকসেসফুলি সবকিছু হয়ে যায় সেরকম করতে চাচ্ছি।
আর এই কমান্ড লাইনেও আবার চালাবো কমান্ডটা, লেটস চেক। নিচে দেখেন, স্যার হ্যাঁ কমান্ড লাইনে স্যার যে ধরনের ডাটা ইনসার্ট হবে ভিতরে এটা কি স্যার অটোমেটিক জেনারেট হয়ে যায়? না, ফিল্ডের নামগুলো আমি দিচ্ছি, ডাটা তো আমাদের দিতে হবে, ওটা পরের জিনিস। বাট কি ধরনের ডাটা ইনপুট হবে ওইটা বলতেছিলাম স্যার। এটা আমাদের কোডের মধ্যে লিখে রাখতে হবে, ওটা পরে আমরা আরো পরে শিখবো যে কি ধরনের ডাটা সেখানে আমরা রাখবো। বাট আমাদের টেবিল কিন্তু জেনারেট হয়েছে, সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে মাইগ্রেশনটা। এবার চেক করেন, তিনটা টেবিল আসবে, একটা মাইগ্রেশন, একটা পাসওয়ার্ড, একটা ইউজার। মাইগ্রেশনটা ওই যে কমান্ডকে ইনিশিয়েট করার জন্য, কতবার মাইগ্রেট হলো এটা মনে রাখার জন্য। কারণ আমি বলতে পারি যে আমি এখন যেটা মাইগ্রেট করেছি সেটা রোল ব্যাক করো, পাঠিয়ে দাও, মানে রোল ব্যাক করা যায়। হ্যাঁ, রোল ব্যাক বলতে বোঝায় যে ডেটাবেস থেকে নিয়ে আবার কোডে চলে যাবে, ডেটাবেসে রাখবে না, এটাকে রোল ব্যাক সিস্টেম বলে। ফ্ল্যাশ করে দিতে হবে, মানে এত স্টেপে ডাটাটা রেখে বাকিগুলোকে রিমুভ করে দাও, সেগুলো সম্ভব, সব মেইনটেইন করা যায়। হ্যালো হ্যালো, হ্যাঁ, আমাকে তো মাইগ্রেশন ফাইল তৈরি করতে হবে ফার্স্টে, দেন মাইগ্রেট করতে হবে। আপনি বলছেন যে ম্যানুয়ালি ডেটাবেসে টেবিল তৈরি করবেন, এই তো কাজ করবে, আপনি করতে পারবেন, বাট আপনি স্ট্যান্ডার্ড ভায়োলেট করলেন কোডিং এর। আপনি তৈরি করলেন, ওই টেবিলটা আপনার কাছে থাকলো, বাট অন্য কারো কাছে নেই। বিষয়টা বুঝতে পেরেছেন? যদি আপনি একাই ওই কোডের ওনার হন, সেক্ষেত্রে কেউ আপনাকে মানে বাধা দেবে না বা অবজেকশনও করবে না যে আপনি একা একাই প্রজেক্টটা করছেন, বাট আপনি স্ট্যান্ডার্ড কোড করছেন না। আপনার প্রজেক্টটা আপনি রিলিজ করে দিলেন, আপনি টাকা পয়সা নিয়ে নিলেন, বাট আলটিমেটলি 6 মাস 1 বছর পরে আপনার যে কোম্পানির ওনার বা প্রজেক্টের ওনার বললো যে এটাকে আরো আপডেট করতে হবে, তখন অন্যদের দেশে করাচ্ছে, সে কিন্তু বিপদে পড়ে যাবে। ডেটাবেস একরকম, মাইগ্রেশন ফাইল আরেক রকম, কোনো মিল নাই, রাইট? সো প্রবলেম হওয়াটাই কি স্বাভাবিক। তো আমরা ফার্স্টে একটা ফাইল ক্রিয়েট করব। এই যে কমান্ডটা দেখতে পাচ্ছেন যে পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট টেবিল, এটা এই কমান্ডটা চালালে ডেটাবেস তৈরি হবে না, ডেটাবেসের টেবিল তৈরি হবে না, হবে কি এরকম ফাইল তৈরি। দেন ফাইলের মধ্যে আমরা কি কি ফিল্ড দিব সেটা আমাদের ব্যাপার, ওই ফিল্ডের টাইপ কি হবে সেটা আমাদের ব্যাপার। সেট করার পর মাইগ্রেশন চালালে নতুন ফাইলটা আবার ডেটাবেসে চলে যাবে। তো সেই প্রসেসটাই আমি দাঁড় করানোর চেষ্টা করছি। আমি অ্যাডমিন নামে একটা টেবিল বানাবো এখন। টেবিলটার নাম আমি চাচ্ছি অ্যাডমিন। এটাই কমান্ড, কোনটা? এইটা যেটা আমি লিখলাম, হ্যাঁ, পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন, এটা মূল কমান্ড। কি করবে? ফাইলের নাম হবে এটা। হ্যাঁ, এই ক্রিয়েটের সামনে ডেট টাইমটাও বসে যাবে, তারপরে এই নেমটা থাকবে। আর ক্রিয়েট করার সময় এই যে ইকুয়ালের পর যেটা আছে সেটা টেবিলের নাম হবে। বাট সবকিছু কিন্তু অর্গানাইজ। দেখেন, ক্রিয়েট মাইগ্রেশন, এই ফাইলটা তৈরি হয়েছে 2018-2/7, এটা একটা নির্দিষ্ট টাইমে এটা জেনারেট হয়েছে। এই ফাইলটা এখনো সম্পন্ন হয় নাই। এই যে দেখেন একটা ফাইল জেনারেট হয়েছে, খেয়াল করেছেন? সো এর ভেতরে যদি চেক করে দেখি অনেক কোড জেনারেট হয়েছে। একটা আপ কমান্ড এসেছে, একটা ডাউন কমান্ড এসেছে, এবং আপ কমান্ডের মধ্যেও কি আছে? অ্যাডমিন। ডাউন কমান্ডের মধ্যেও কি আছে? অ্যাডমিন। সো মাইগ্রেশন করলে হয় আপ, আর রোল ব্যাক করলে হয় কি? ডাউন। পিএসপি আর্টিসান মাইগ্রেট করলে আপ ফাংশন চলে, আর পিএসপি আর্টিসান রোল ব্যাক করলে ডাউন ফাংশনটা চলে, রাইট? কারণ আপ ফাংশনের মধ্যে কি থাকে? টেবিলের কি কি ফিল্ড হবে, ফিল্ডের নাম কি হবে, ফিল্ডের টাইপ কি হবে, সবকিছু। বুঝতে পেরেছি? তো বাই ডিফল্ট এখানে আপ ফাংশনের মধ্যে দুইটা ফিল্ড দেওয়া আছে। ম্যান্ডেটরি একটা ফিল্ড থাকে, ম্যান্ডেটরি ফিল্ডটা হচ্ছে
আইডি প্রাইমারি কি, রাইট? বাট আইডি যে শুধু আইডি হতে হবে এটাও কিন্তু ম্যান্ডেটরি না, আমি আমার যে কোনো নাম দিতে পারি, লাইক অ্যাডমিন আইডি, এটা পরিবর্তন করে দিতে পারি। তাহলে ইনক্রিমেন্টস বিষয়টা কি? ইনক্রিমেন্টস এর মাধ্যমে যেটা হয়, অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি হয়ে যায় অটোমেটিক। তাহলে ল্যারাভেলের মাইগ্রেশনের বিল্ট ইন ফাংশন ইনক্রিমেন্ট, যার কাজ টেবিলের ফিল্ডকে কি করবে, প্রাইমারি করবে এবং অটো ইনক্রিমেন্ট করবে, রাইট? আর টাইম স্ট্যাম্পস নামে আরেকটা ফাংশন আছে, এইটা দিয়ে দুইটা ফিল্ড জেনারেট হয়, একটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাড আর একটা হচ্ছে আপডেটেড অ্যাড, দুইটাই ডেট টাইম ফরম্যাটে। আর বাকি ফিল্ডগুলো আমাদের নিজেদের করতে হবে। বাকি ফিল্ডগুলো আমাদের নিজেদের, লাইক আমি চাচ্ছি যে আমি এটাকে অ্যাডমিন আইডি বলি, অ্যাডমিন আইডি, অ্যাডমিন নেম, ইমেল অ্যাড্রেস, password, then created ad, updated ad, right? So admin এর name, admin এর name কি auto increment primary কি হবে? So definitely এখানে ভিন্ন টাইপ হবে। সো টাইপ গুলো ম্যানেজ করতে পারবো কি করে? আমরা তো MySQL জানি, তাই না? আমরা যখন র কোড করতে শিখলাম সেখানে কিন্তু নেমের জায়গায় আমরা varchar দিয়েছিলাম, মনে আছে? ইমেল, পাসওয়ার্ড সবগুলো জায়গায় কি দিয়েছিলাম, varchar দিয়েছিলাম। তো এখানে একটা টেবিল আছে, বড় একটা টেবিল, এই যে কার ইকুইভ্যালেন্ট কি সেটা এখানে বলা আছে। একটু চেক করে দেখেন যে এখানে স্ট্রিং নামে একটা ফিল্ড আছে, এই যে শুধু স্ট্রিং varchar ইকুইভ্যালেন্ট কলাম উইথ এ অপটিমাল লেন্থ, আমি লেন্থও বলে দিতে পারি যে varchar লেন্থ কত হবে, varchar 100, 200, 255, রাইট, 5, 10, 50 বলে দিতে পারি। তাহলে টেক্সট কখন বসাবেন, ডেসক্রিপশন, টেক্সট ইকুইভ্যালেন্ট। আমরা কি অনেক ডাটা টাইপ দেই নাকি? টেক্সট অ্যাড্রেসের সময় কি দেই, টেক্সট দেই। ব্লগের সময় আমরা কি দিব, টেক্সট দিব, রাইট? আমি নিউজ পেপারের বডি দিতে যাচ্ছি, কোন কি দিব, টেক্সট দিব, বোঝা যাচ্ছে? তো তখন আমাকে অ্যাপ্লাই করতে হবে কি, টেক্সট। তো এরকম হিউজ নাম্বারের লিস্ট আছে যেটা আপনি ইউজ করতে পারেন এবং এই পার্টিকুলার ফাংশনগুলো আপনার ডাটা টাইপের সঙ্গে ম্যাচ করাবে। সো আমাদের এখানে নেমের জায়গায় কি হবে, স্ট্রিং। আর স্ট্রিং এর বেলায় এখানে একটু দেখি যে আমি নেমটা কত ক্যারেক্টারে দিব, অ্যাডমিনের নেম 50 ক্যারেক্টার। স্ট্রিং admin email 100 character, string password like 32 character। হলো? কারণ আমাদের এখানে এই টেবিলের জন্য উপরের এবং নিচেরটা ছাড়া বাকিগুলো সবই স্ট্রিং। এই বলে এই না যে সবসময় আমাকে স্ট্রিং দিয়েই বানাতে হবে, কখনো ইন্টিজার লাগবে, কখনো টাইনি ইন্টিজার লাগবে, কখনো টেক্সট লাগবে, কখনো ফ্লোট লাগবে, আর অনেক ডাটা টাইপ আছে না, কখন যে কোনটা লাগে সেটা আমাদের জেনে বুঝে অ্যাপ্লাই করতে হবে, কারণ এখানে কিন্তু লিস্ট দেওয়াই আছে। হ্যালো হ্যালো, আমার মাইগ্রেশন টেবিলটা তৈরি হয়েছে, দেখেন আমি কিন্তু আপনাদের করতে দিব। এখন যদি আমি কমান্ড চালাই PSP artisan migrate, right? এইটা এন্টার দিলে কয়টা টেবিল ইনসার্ট হবে? আগে তো দুইটা টেবিল ইনসার্ট হয়ে গেছে, আর মাইগ্রেশন অটোমেটিকই হয়, এর জন্য ফাইল লাগে না। আর আমার নতুন ফাইল একটা আছে অ্যাডমিন, সো এখন একটা টেবিলই অ্যাড হবে ডেটাবেসে। এন্টার দেই, দেখেন আমার মাইগ্রেশন সাকসেসফুল হয়েছে।
আমি যদি ডেটাবেসে যাই, আমার এই ডেটাবেসে এখন আরো একটা টেবিল যুক্ত হয়েছে যার নাম কি অ্যাডমিন। আর অ্যাডমিনে যদি আমি যাই, স্ট্রাকচারে গেলে আমি যে ফিল্ডগুলো বানিয়েছিলাম, অ্যাডমিনের আইডি, অ্যাডমিন নেম ভার্কার 50, অ্যাডমিন ইমেল ভার্কার 100, অ্যাডমিন পাসওয়ার্ড ভার্কার 32 আর ক্রিয়েটেড অ্যাট আপডেটেড অ্যাট টাইম স্ট্যাম্প। খেয়াল করেছেন? রুলস অনুযায়ী কিন্তু হচ্ছে, যেভাবে বলা হচ্ছে। যখন বলেন এটা সহজ না ওইটা সহজ, এটা সহজ, তাহলে বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তার মানে ল্যারাভেলের এই প্রসেসটাই সহজ। হ্যাঁ, ম্যানুয়াল করলে আবার পেন ড্রাইভ দিয়ে চালাচালি করতে হয় ডাটা, অথবা স্ক্রিপ্ট লিখে চালাচালি করতে হয়, সেটা পেইনফুল এবং মিস হওয়ার সম্ভাবনা থাকে। আর আমার কোডের মধ্যে থাকলে এটা মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমরা মাইগ্রেশন শিখছি, আমরা ছোট ছোট কয়েকটা জিনিস শিখলাম। যে টেবিল ছিল সেটাকে মাইগ্রেট করে ডেটাবেসে নিতে শিখলাম। তার আগে আমি ডেটাবেস ক্রিয়েট করা ধরেছি। হ্যাঁ, ডেটাবেস ক্রিয়েট করে এনভির মাধ্যমে লিংক করলাম, রাইট? আমি কি কি করেছি সেটা আমি বলছি। প্রথমে এখানে এসে ডেটাবেস ক্রিয়েট করেছি, তারপর ল্যারাভেলের একটা স্পেসিফিক ফাইল আছে যা ডেটাবেসের জন্য কাজ করে, ইএনভি, তার মাধ্যমে আমি ডেটাবেসের সাথে কানেক্ট করেছি। ওকে, তারপর আমি দেখালাম যে না, এই ডেটাবেস ফোল্ডারে মাইগ্রেশন সাব ফোল্ডারের মধ্যে স্পেসিফিক দুইটা ফাইল অটোমেটিক তৈরি করা থাকে, ইউজার আর পাসওয়ার্ড। এই দুইটা ফাইলে কিভাবে কোড আছে, ইউজারের মধ্যে ফিল্ড, তার আপ ফাংশনে তার ডাউন ফাংশন থাকে, আবার পাসওয়ার্ডের মধ্যেও কিন্তু তাই আছে। বাট এখানে একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে ইমেলটা ইউনিক করা ছিল, তাই না? এখানে ইমেল এবং পাসওয়ার্ডের মধ্যে ইন্ডেক্স নামে একটা বিষয় ছিল, দুইটাকে রিমুভ করে দিতে হয়েছে, আদারওয়াইজ এরর আসছিল যখন আমরা কমান্ড চালাচ্ছিলাম। লিনাক্সে প্রবলেমটা হয় না, উইন্ডোজে হয়। আচ্ছা, দেন এটা ঠিক করার পর আমরা মাইগ্রেশন, পিএসপি আর্টিসান মাইগ্রেশন কমান্ড চালানোর পরে আমাদের টেবিলগুলো কিন্তু ইনসার্ট হয়ে যায়, রাইট? এবং আমরা যেহেতু শুরুর দ্বিতীয় বা তৃতীয় ক্লাসে ডেটাবেস ক্রিয়েট করা, টেবিল ক্রিয়েট করা দেখিয়েছি, ওরকমই টেবিল জেনারেট হচ্ছে কমান্ড লাইনের মাধ্যমে। তারপরে আবার যদি কোনো একটা ফাইল আমরা জেনারেট করতে চাই, যেটাকে আমরা বলছি মাইগ্রেশন ফাইল, এই কমান্ডটা আমাদের মুখস্থ রাখার কোনো দরকার নেই। আপনারা laravel.com এ যাবেন, laravel.com এ গিয়ে আমি 5.6 এ আছি। ওকে, 5.6 এ এসে এই যে ডেটাবেসে ক্লিক করলে মাইগ্রেশনে যাবেন, রাইট? মাইগ্রেশনের একটু নিচের দিকে এই যে গেটিং মাইগ্রেশন, কিভাবে একটা টেবিল তৈরি করতে হয় সেটা এখানে সুন্দর করে বলাই আছে, এক্সাম্পলই দেওয়া আছে। এই এক্সাম্পল আমি কপি করে নিয়ে ইউজারের জায়গায় আমি অ্যাডমিন করে দিয়েছি, নাথিং এলস, রাইট? আমাদের একটা মাইগ্রেশন ফাইল জেনারেট হয়, অ্যাডমিন। তারপর আমাদের প্রয়োজনীয় ফিল্ডগুলো অ্যাড করি এবং তার ডাটা টাইপ কি হবে সেটা চার্ট দেখে এখানে বসিয়ে দেই। ক্লিয়ার? দেন আবার মাইগ্রেশন কমান্ড চালালে নতুন একটা টেবিল ডেটাবেসে যুক্ত হয়ে যায়, যা আমরা এতক্ষণ ধরে শিখলাম, রাইট? এখন আপনারা করবেন, অ্যাডমিন টেবিল তৈরি করবেন, ব্লক টেবিল তৈরি করবেন, টেবিলগুলো তৈরি করে ফেলেন সবাই। মাইগ্রেশন ফ্যাক্টরির মাধ্যমে দিতে হবে ওটা। আমি যেটা বলছিলাম একটু মিস করে গেছি, যেটা হচ্ছে যে আমরা ল্যারাভেলের কি কি শিখলাম, মাইগ্রেশনটা শিখছিলাম, বাট শুরু যখন করব আমি অ্যাডমিনিস্ট্রেটিভ লগইন দিয়ে শুরু করব। আমরা ওয়েবসাইট বানাচ্ছি, আমার অ্যাডমিন প্যানেল থাকবে, ফ্রন্ট এন্ড প্যানেল থাকবে। ওকে, ফ্রন্ট এন্ডে লগইন হতে পারে, অ্যাডমিনের লগইন, তো দুইটা লগইন আমাকে ম্যানেজ করতে হবে না? দুইটা প্যানেল আমি যদি দুইটা আলাদা ডিজাইন দিয়ে আমি ম্যানেজ করতে চাই, তাহলে দুইটা অথেন্টিকেশন করাই ভালো। আর একটা প্যানেল দিয়ে যদি সবকিছু ম্যানেজ করতে চাই, ইটস পসিবল, সেক্ষেত্রে রোল টোল এগুলো ম্যানেজ করতে হয়। গাড়ি নিয়ে এসো। তো এই যে অথটা, যেটা আমি চাচ্ছি যে ল্যারাভেলের যে অথেন্টিকেশনটা আছে সেটা ফ্রন্ট এন্ডের জন্য ইউজ করব। দায়িত্ব ল্যারাভেলকে দিয়ে দিলাম যদি কেউ হ্যাক ট্যাক করে, ঠিক আছে? আর আমাদের যেটা অ্যাডমিন প্যানেল, যেহেতু আমরা বানাবো, ওটাও সিকিউরিটি থাকবে, বাট ইউআরএল তো কেউ জানবে না, তো হ্যাক করার তো সুযোগ অনেকটা কমে আসবে। সেটা বুঝতে পেরেছি? যাই হোক, যদিও দুইটাই কি সিমিলার সিকিউরিটি হয়তো এনশিওর করবে, বাট এরা মিডলওয়্যার বা আদার্স প্রসেস দিয়েছে।
গুড। তো আমরা অথটা এখন ইনস্টল করে রাখি, পরে এটা কিভাবে আমরা ইউজ করতে পারি, কিভাবে ডিজাইনের মধ্যে আনতে পারি সেটা আমরা দেখব। ওকে, সো ল্যারাভেলের অথ ইনস্টলেশনটা ডিফিকাল্ট কিছু না। পিএসপি আর্টিসান মেক অথ অলরেডি আমি রান করে দিয়েছি, স্কেফোল্ডিংও জেনারেট হয়ে গেছে। কিভাবে কোথা থেকে এটা পাবেন, আমরা যদি এখানে গিয়ে সার্চ দেই অথ, এই যে অথেন্টিকেশন, খেয়াল করেছেন পিএসপি আর্টিসান মেক কোলন অথ, এই ভিউ এর মধ্যে ফাইল জেনারেট হয় অথেন্টিকেশনের জন্য, পাথ কাস্টমাইজ করতে হয়, কোথায় কোথায় কি কাস্টমাইজ করতে হয় সব এখানে দেওয়া আছে, যে ইউজার নেমের কাস্টমাইজেশন, গ্রাট কাস্টমাইজেশন, ভ্যালিডেশন, সবকিছু এখানে কিন্তু অথেন্টিকেশন চেঞ্জ করার জন্য, নিজের মতো করে ইউজ করার জন্য সবকিছু কিন্তু এখানে দেওয়াই আছে। আমরা আস্তে আস্তে এটা করি। আমাদের যদি কোডে যাই, আমরা দেখছিলাম যে এই অথটা কিন্তু আগে থেকেই ছিল এই ফোল্ডারটা, বাট এই হোম কন্ট্রোলার নামে কিছু ছিল না, রাইট? কন্ট্রোলার দুইটা ছিল, একটা ছিল কন্ট্রোলার আর একটা ছিল ওয়েলকাম কন্ট্রোলার। একটু খেয়াল করে দেখেন, আপনাদের প্রজেক্টের মধ্যেই আছে। এই হোম কন্ট্রোলারটা কখন জেনারেট হলো? যখন আমি ওইটা চালালাম, রাইট? এই অথ আমি কিছুক্ষণ আগেই দেখিয়ে নিলাম যে অথের ভেতরে 4টা ফাইল কিন্তু আগে থেকেই ছিল। আরেকটা বিষয় একটু আমরা চেক করি, সেটা হচ্ছে যে রিসোর্সের মধ্যে, ভিউ এর মধ্যে, রিসোর্সের মধ্যে ভিউ এর আন্ডারে এই হোম ব্লেড নামে একটা ব্লেড ফাইল তৈরি হয়েছে, এবং এখানে দেখেন অথের মধ্যে পাসওয়ার্ড, লগইন, রেজিস্টার এগুলো কিন্তু আছে। এটা কি আগে থেকে আছে? একটু খেয়াল করেন তো। নেই, মানে ভিউ এর মধ্যে অথ ফোল্ডারটা নতুন করে জেনারেট হয়েছে, রাইট? সো এই কোডগুলো কিন্তু একটা কমান্ড দিয়ে তৈরি হয়েছে, আর ডেটাবেস তো আগে থেকেই আছে। আমরা মাইগ্রেশন চালিয়ে কিন্তু অলরেডি করেছি। লেটস চেক এখন তাহলে কি হলো। আমাদের যে প্রজেক্ট, এখান থেকে যদি আমি বলি এরকম রেজিস্টার, এই যে ডিজাইন সারা রেজিস্ট্রেশন পেজ আসছে, এই রেজিস্ট্রেশন পেজটাকে কি আমরা আমাদের মাস্টারের মধ্যে নিয়ে আসতে পারবো না? ডেফিনেটলি পারবো। আমি রেজিস্টার ক্লিক করলাম, এটা আমার ডিজাইনের মধ্যে আসবে, আমি রেজিস্ট্রেশন করতে পারি। এই যে দেখেন, আমি লগ ইন করতে চাইলে আমি লগ ইন করতে পারি, এবং এটা করাও যাবে। বুঝতে পারছি, হয়ে গেছে। আমাদের যে ডেটাবেসটা আছে, আমাদের যে এই যে ইউজার ডেটাবেস আছে, এই ইউজার ডেটাবেসে আমি যখন ইউজার ক্রিয়েট করব, তখন ইউজার আইডি পাসওয়ার্ড দিব, দুইটা টেবিল, ইউজার টেবিল এবং পাসওয়ার্ড রিসেট টেবিলে ডাটা চলে যাবে, মানে ফরগেট পাসওয়ার্ড টেবিলে যাবে না, প্রথমে ইউজার টেবিলে আসবে। সো লেটস চেক হাউ। আমি রেজিস্ট্রেশন করছি, আমি একজন ইউজার হিসেবে রেজিস্ট্রেশন করছি, এমডি শাহিল আলম, শাহিল.আলম, পাসওয়ার্ড 1 2 3 4 5 6, 6টা 1 দিয়েছি, 6টা 1 দিলাম, রেজিস্টার। দেখেন ডেটাবেস ইউ আর লগড ইন, দ্যাট মিনস আমাকে কি বলেছে, আমি রেজিস্ট্রেশন করার সাথে সাথে কি হয়ে গেলাম, এখানে লগ ইন হয়ে গেলাম। আমাকে ঘুরিয়ে দিয়েছে কোথায় দেখেছেন? হোমে। আমাকে ঘুরিয়ে কোথায় নিয়ে আসে? এটা বেসিক্যালি আমার হোম পেজ। আমি যদি ডেটাবেসে যাই, ইউজার টেবিলে যাই, খেয়াল করেছেন আমার ইমেল অ্যাড্রেস, নাম, পাসওয়ার্ড সবকিছু কিন্তু চলে আসে। বাট আমার কি আলাদা করে কোনো কোড লিখতে হলো অথেন্টিকেশনের জন্য? ওই অথটা চালালেই কোড তারা লিখে রেখেছে, আপনি জাস্ট ইউজ করছেন। স্যার পাসওয়ার্ড এটা এরকম আসলে হিজি, হ্যাঁ, ওরা ওদের মতো করে করেছে। এটা হ্যাশ করে দিয়েছে। আচ্ছা, এখানে ডিফিকাল্ট, হ্যাঁ, সবারই তো মাথা একই রকম দেখতে, তাই না? যে বানিয়েছে আর যে হ্যাক করবে দেখতে তো একই, সাইজও তো সেম অলমোস্ট। সো কেউ যদি বানায়, ওইটা ভাঙার মতো তো সামর্থ্য কারো না কারো আছেই। মানে
ইম্পসিবল তো কোনো কিছু নেই, রাইট? সো সেই কেসে এটা যে সিকিউর আমি বলতে পারি না। ওকে, তার মানে ল্যারাভেল আমি রেজিস্ট্রেশন করতে পারছি। এবার দেখেন আমি লগ আউট করলে, আমি লগ আউট করে এখানে চলে আসলাম। এবার আমি যাই, আমি এখানে সরাসরি যদি লগ ইন করতে চাই, লগ ইন, এগুলো এই ইউআরএল গুলো কিভাবে আমি জানি? মানে এর আগে থেকে আমরা ইউজ করেছি, দ্যাটস ওয়াই জানি। তার মানে কি মুখস্থ করা যে ডোমেনের পরে লগ ইন দিলে লগ ইন আসবে, ডোমেনের পরে রেজিস্ট্রেশন দিলে রেজিস্ট্রেশন আসবে। বাট আমি যদি হোম দেই, কিছুক্ষণ আগে হোম তো দেখা যাচ্ছিল, হোম আসবে না, লগ ইন চলে আসে। কারণ কি, আমি তো লগড ইন অবস্থায় নেই, সরাসরি তো আমি হোম পেজ দেখতে পারি না। বিষয়টা বোঝাতে পেরেছি? তোমাকে হোম পেজ দেখতে হলে আমাকে কি করতে হবে? লগ ইন করতে হবে। সো সাহিল এটা ছিল shafil.alamtalatraining.com। আমি লগ ইন করি, দেখেন যে লগ ইন হয়ে গেছে, খেয়াল করেছেন? এবং আরেকটা জিনিস দেখেন, আমি যখন ব্যাক বাটন প্রেস করছি এখানে চলে আসে, এটা কিন্তু ল্যারাভেলের লিমিটেশন। আমরা এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করব। হ্যাঁ, এই ব্যাক বাটনটা তারা কিন্তু প্রোটেকশন দিতে পারে নাই, বাট সিকিউর। হ্যাঁ, কেউ আপনাকে হ্যাম্পার করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। কোনো কিছু করতে গেলে আপনাকে লগ আউট করে দেবে। লাইক আমি শফিল আলমে ক্লিক করেছি, সে লগড ইন, লগ আউট করছি। আমি যদি এদিকে যেতে চাই, ভেতরে লগ আউট অবস্থায় যদি আমি ভেতরে যেতে চাই, আমাকে যেতে দেবে না। এটা প্রোটেকশন দেওয়া আছে, হেভিলি প্রোটেকশন দেওয়া আছে। বাট আপনি লগড ইন অবস্থায় যদি বাইরে ব্যাক বাটনে চলে যান, আপনার ব্যাকে যেতে দেয়। এটা ছোট্ট একটা লিমিটেশন বলা চলে। বড় বড় অ্যাপ্লিকেশনে লগ ইন অবস্থায় ব্যাক বাটন প্রেস করলে বাইরে যেতে দেয় না। সো এই বিষয়গুলো আর কি নেগলেজেবল আর কি। সো আমরা কিন্তু অথেন্টিকেশন হয়ে গেল। এখন যদি ফর্মে নতুন ফিল্ড অ্যাড করতে হয় রেজিস্ট্রেশনে, সেটা কিভাবে করব? টেবিলের ফিল্ড বাড়াতে হলে সেটা আমরা কিভাবে করব? সেটা তো আমরা পারি। টেবিলের ফিল্ড বাড়াতে হলে ডেটাবেসের ফিল্ড আমাকে বাড়াতে হবে, অথবা আমাকে ওই ডেটাবেস টেবিল থেকে ওই মাইগ্রেশনটাকে অফ ফেলে দিয়ে আমাকে নতুন করে মাইগ্রেশন রান করাতে হবে, মাইগ্রেশন ফাইলে ফিল্ড জুড়ে দিয়ে। আরেকটা কাজ আমাকে করতে হবে, সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন যে ফাইলটা আছে ওখানে আমি নতুন নতুন করে ফিল্ড যুক্ত করতে পারি। দেখেন এখানে যে ইম্পর্টেন্ট ফাইলগুলো রয়েছে এসটিটিপির মধ্যে, যে আমরা যদি এই যে রিসোর্সের ভিউ এর আন্ডারে অথে যাই, রেজিস্ট্রেশন যে ব্লেডটা আছে, এই ব্লেডে কি আমি নতুন নতুন ফিল্ড অ্যাড করতে পারবো না? এখানে আমি ফিল্ড অ্যাড করতে পারবো। যেমন পাসওয়ার্ড ফিল্ড আছে, কনফার্ম পাসওয়ার্ড ফিল্ড আছে, আমি নতুন করে ফিল্ড অ্যাড করতে পারবো। আবার এই কন্ট্রোলারের মধ্যে অথের মধ্যে গিয়ে রেজিস্ট্রেশন কন্ট্রোলারে এসে আমি যদি ভ্যালিডেশন দিতে চাই, ওখানে কিন্তু ভ্যালিডেশন আছে। এখানে খেয়াল করেন যে আমি রেজিস্ট্রেশনে গিয়ে আমি রেজিস্ট্রেশন ফর্মে সাবমিট করলাম, আমাকে বলছে এটা HTML এন্ডের ভ্যালিডেশন। এখানে আদার্স ভ্যালিডেশনও আছে। ধরেন আমি পাসওয়ার্ড দুইটা ভিন্ন দিলাম, ঠিক আছে, শাফানা। রেজিস্টার করি, আমাকে দ্য পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লেন্থ 6 ক্যারেক্টার মেসেজ। এটা কিন্তু সার্ভার সাইড ভ্যালিডেশন, এটা ভ্যালিডেট হয়ে আসছে। তো এই ভ্যালিডেশন গুলো কোথা থেকে আসছে? ভ্যালিডেশন হচ্ছে এখান থেকে। এটা কন্ট্রোলারের মধ্যে রেজিস্টার নামে একটা কন্ট্রোলার আছে, ঠিক আছে? কন্ট্রোলারের নাম কি? রেজিস্টার কন্ট্রোলার। এই রেজিস্টার কন্ট্রোলারের মধ্যে থেকে কি হচ্ছে একটু খেয়াল করি, যদি রেজিস্টার ইউজার ভ্যালিডেশন দিচ্ছে ইমেলের ক্ষেত্রে
পাসওয়ার্ড কি মিনিমাম 6 ক্যারেক্টার। ইমেল, এটা ইমেল হতে হবে ম্যাক্সিমাম 255, ইউনিক হতে হবে ইউজার টেবিলে। নেম রিকোয়ার্ড হবে, স্ট্রিং হবে এবং ম্যাক্সিমাম 255 ক্যারেক্টার হবে। এটা বেসিক্যালি নর্মালি রুলস বলা হয়, এটাকে রেগুলার এক্সপ্রেশন বলে, যে নামগুলো ইমেল বা পাসওয়ার্ড কোন ফরম্যাটে বা কোন স্টাইলে দিলে ভ্যালিড হবে সেটাই ভ্যালিডেশনের মাধ্যমে ম্যানেজ করা হয়। সো ভ্যালিডেটর ফাংশন আগে কল হয়, তারপরে যে ফাংশনটা কল হয় সেটা হচ্ছে ক্রিয়েট। সো এখানে এসে কি নতুন ফিল্ড দিতে হবে না? আমি যদি নতুন একটা ফিল্ড অ্যাড করি যে মোবাইল নাম্বার, তাহলে আমাকে এখানে মোবাইল নাম্বার অ্যাড করতে হবে। যদি মোবাইল নাম্বারে ভ্যালিডেশন দিতে চাই তাহলে এখানে মোবাইল নাম্বার অ্যাড করতে হবে, আর ফর্মে মোবাইল নাম্বার অ্যাড করতে হবে। সেটা বুঝতে পেরেছি? সো আমি জাস্ট বললাম, অনলাইনেও টিউটোরিয়াল আছে, ফাইলের পাথও আমি দেখিয়ে দিয়েছি। আমি আরো কাজ করবো আজকে, বাট একটা টাস্ক নেক্সট স্যাটারডের জন্য, যে রেজিস্ট্রেশন ফর্মে মোবাইল নাম্বার জুড়ে নিয়ে আসতে হবে যেন ডেটাবেস পর্যন্ত যায়, ভ্যালিডেশনও হয়। দুই জায়গাতেই চেঞ্জ করে দিতে হবে, যে এক জায়গায় ফর্মে চেঞ্জ করতে হবে, এই ক্লাসে এসে আমাকে চেঞ্জ করতে হবে, মাইগ্রেশন ফাইলে চেঞ্জ করতে হবে, দেন ওটা ডেটাবেসে নিতে হবে। ক্লিয়ার? আমি স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি। ভ্যালিডেশনটা করতে পারলে ভালো। ইনসার্ট তো হবেই, এই যে ইমেল আর মোবাইল নাম্বার যেন 11 ডিজিটের কম দিলে সে ধরে বসে, নাম্বারই যেন হয়। এই যে শুধু যেন নাম্বারই হয়, তাহলে এখানে এনে বলাই আছে, এখানে স্ট্রিং এর জায়গায় আপনি লিখবেন কি নাম্বার। ফর্মটা এই যে রেজিস্টার প্লেট, এই যে ভিউ এর মধ্যে, ঠিক আছে? প্লাস দিয়ে স্যার ফোন নাম্বার অ্যাড করব, তারা স্যার নাম্বার দিলে তো এটা নিব না। হ্যাঁ হ্যাঁ, সেটা একটা কথা, যে আপনি প্লাস দিতে হলে 14 ডিজিট আপনাকে দিতে হবে, তখন আপনি স্ট্রিং ইউজ করবেন। ওকে, অ্যাডমিন টেমপ্লেটটা আমাকে একটা দেন, ভালো মানের একটা অ্যাডমিন টেমপ্লেট দেন। স্যার একটা কোশ্চেন করা যাবে? স্যার যে কোঅর্ডিনেটরের যে ফর্মের ভিতরে যখন আপডেট করতে যাই, মানে একটা যেমন একটা ইনপুট অ্যাড করার জন্য ওটা মানে পুরো সিস্টেম অ্যাড করতে ঠিক করার জন্য। আচ্ছা আচ্ছা, এখানে অনেক এরর আছে। স্টেপগুলোতে কিংবা কন্ট্রোলারে ক্রিয়েটে একটা অ্যাড করতে হবে, ফর্মে একটা ফিল্ড অ্যাড প্রথমে ফর্মে ফিল্ড অ্যাড করবেন, কন্ট্রোলারে এসে ভ্যালিডেশন অ্যাড করবেন, ক্রিয়েটে এসে ফিল্ড অ্যাড করবেন, ডেটাবেসে ফিল্ড অ্যাড করবেন। দেখেন, এটা লগইন এর পরে এসে হবে আমার ড্যাশবোর্ডে। এই টেমপ্লেটটা ভালো, হ্যাঁ বেশ ভালো একটা টেমপ্লেট, অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট। আমরা এই টেমপ্লেটটা ইউজ করব আমাদের প্রজেক্টের জন্য, আর আমাদের প্রজেক্টে হ্যাঁ আপলোড করে দেন। আমি যখনই, আমার টার্গেট হচ্ছে দিস, আমি যখন অ্যাডমিন লিখব আমার ওই লগইন পেজটা আসবে, দেন আমি লগইনে প্রেস করব, আমার ড্যাশবোর্ডটা আসবে। বাট লগইনে প্রেস করার আগে ইউজার আইডি পাসওয়ার্ড অথেন্টিকেটেড হয়ে দেন আসবে। ওকে, সো এটা আমরা শিখব, বাট আজকে আমরা পেজটা আনতে শিখি। আমি কোড থেকে, কোড এবং সিএসএস, প্রচুর অ্যাসেটস রয়েছে, অ্যাসেট, সিএসএস, ফন্ট, ইমেজ, জেস। সো অ্যাসেট, সিএসএস, ফন্ট, ইমেজ, জেস, এটাকে আমরা আমাদের যে প্রজেক্ট আছে
এই যে জায়গাটা পাবলিক, এই পাবলিকের মধ্যে আমি অ্যাডমিন আন্ডারস্কোর অ্যাসেট বলে এর ভেতরে দিয়ে দিলাম। ঠিক আছে? ওকে, আরেকটা কাজ আমরা সেরে নেই, যে এখান থেকে যে লগইনটা আছে, আই হোপ যে এখানে এর সাথে কানেক্টেড প্রচুর সিএসএস জেএস ইমেজেস আছে যেগুলো আমাদের পাথ পরিবর্তন করতে হবে। আচ্ছা, তো কোডটা আমি নিয়ে নিচ্ছি, লগইনের কোডটা। দেখেন এটাকে আমি অর্গানাইজ করব কিভাবে। রিসোর্সের মধ্যে ভিউ এর আন্ডারে আমি একটা ফোল্ডার করব, অ্যাডমিন। এই ফোল্ডার, এখানে আমি ফোল্ডার করতে পারি এবং ফোল্ডারের মধ্যে ফোল্ডার করতে পারি, কোনো সমস্যা নেই। অ্যাডমিনের মধ্যে নতুন করে যদি আমি পিএসপি ফাইল, কোনো ব্লেড ফাইল নেই, অ্যাডমিন master dot blade dot php, এটা গেল, এটা মাস্টার পেজ। বাট অ্যাডমিনের মধ্যে আমি আরেকটা পেজ করছি, এটা পিএসপি ফাইল অ্যাডমিন লগইন ডট ব্লেড ডট পিএসপি, এবং চাইল্ড যে পেজগুলো আছে, মাস্টারের ভেতরে কি চাইল্ড পেজ থাকবে না? চাইল্ড পেজ কোনগুলো? এই যে ভেতরের অংশটা, আমি যখন যদি বলি ফর্ম স্টাফ, কি চেঞ্জ হচ্ছে? ভেতরেরটা না? যে লাইক আমি এখানে ক্যাটাগরি পেজ নিয়ে আসবো, ফর্ম ম্যানেজ, ব্লগ অ্যাড করা, ব্লগ ম্যানেজ করা, কমেন্টস ম্যানেজ করা, রাইট, প্রোফাইল এডিট করা ইউজারের, সো আলাদা আলাদা পেজ লাগবে না? বাট এগুলো কি চেঞ্জ হচ্ছে? মাস্টারটা মাস্টারই থাকবে, কন্টেন্ট পরিবর্তন হবে। সো এই কন্টেন্ট পেজগুলো বসবে কোথায়? অ্যাডমিনের ভেতরে ফোল্ডারের নাম হচ্ছে পেজেস, এখানে ওই চাইল্ড পেজগুলো থাকবে। বাট আপাতত আমি কি করতে চাচ্ছি? অ্যাডমিনের লগইন। আর এই বিশাল পেজটাকে আনার জন্য আমার টার্গেটটা কি? আমি ডোমেইনের পরে অ্যাডমিন লিখবো, আমার পেজটা আসবে। সো ডোমেইনের পরে অ্যাডমিন লিখলে আমার পেজটা যদি আমরা আনতে চাই, তাহলে প্রথমে আমাকে যেতে হবে কোথায়? রাউটস, নট রুটস, রাউটস।
এই যে অথ জেনারেট হয়েছে, এটা কিন্তু আমি দেখাই নাই, এটা আমার পরে আলোচনায় আসবে। হ্যাঁ, এই লাইনটা কিন্তু জেনারেট হয়েছে, এটা আগে ছিল না। আমরা চাচ্ছি যে অ্যাডমিন কন্ট্রোলার হবে হচ্ছে অ্যাডমিন কন্ট্রোলার, ফাংশনের নাম লাইক ইন্ডেক্স। ঠিক আছে, আমাদের কি অ্যাডমিন কন্ট্রোলার আছে? নেই। আমাদের অ্যাডমিন কন্ট্রোলার বানাতে হবে না? কন্ট্রোলার বানানোর উপায় কি? কমান্ড ইউজ করতে হবে। যে কন্ট্রোলার্স পিএসপি আর্টিসান দিয়েই বানাতে হবে। কমান্ডগুলোর ক্লাস কন্ট্রোলার ক্লাসে দেওয়া আছে, এই যে পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, কন্ট্রোলার নেম রিসোর্স, তাই না? আমি আবারও দেখালাম। কন্ট্রোলারের নাম কি হবে? অ্যাডমিন কন্ট্রোলার। ঠিক আছে, ওকে, ঠিক আছে, হয়েছে। আমার কন্ট্রোলারটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। কই গেল আমাদের? এই যে অ্যাডমিন কন্ট্রোলার এসেছে। ইন্ডেক্স ফাংশন দিয়ে আমরা রান করাতে চাচ্ছি কি? রিটার্ন ভিউ। ভিউর মধ্যে কোন পেজটা লোড করব? অ্যাডমিন ডট অ্যাডমিন আন্ডারস্কোর লগইন। অ্যাডমিন মাস্টার না তো, আমাদের ফার্স্টে লোড করতে হবে কাকে? লগইন কে। দেন লগইন থেকে না আমি চলে যাব কোথায়? মাস্টারে। এই অ্যাডমিন থেকে অ্যাডমিন লগইনটা আমি লোড করব। লেটস চেক যে কি হয়। এবার আই হোপ পাবো উইদাউট এনি সিএসএস জেএস, রাইট? সিএসএস জেএস ছাড়া আমি পেয়েছি। অ্যাডমিন লগইনে আমাদের যে পাথের সিস্টেমটা আছে, অ্যাসেট পাবলিক স্ল্যাশ অ্যাডমিন আন্ডারস্কোর অ্যাসেট স্ল্যাশ। সো শুরুতে আর যেখানে যেখানে যা আছে সবগুলোকে পরিবর্তন করে নিতে হবে না? হয়তো জাভাস্ক্রিপ্ট টাভাস্ক্রিপ্ট আছে, সেগুলো কিন্তু আপনাকে আপনার রাডারে নিয়ে আসতে হবে যদি এখানে কোনো নেই। সো কানেকশন হয়েছে, আমি বোঝাতে চাচ্ছি। সো আমার পেজটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ লগইন। আমি যখন এই যে ইউআরএলটা, এটা কিন্তু সিকিউর ইউআরএল হবে। এই ইউআরএলটা কেউ চিনবে না। হ্যাঁ, আমার ইউআরএলটা কি হবে? অ্যাডমিনের পেজ আনার জন্য শুধু পরিবর্তন করতে হবে কোথায়? এই যে রাউটসে গিয়ে আমি যদি বলি এটা হচ্ছে XYZ, রাইট? তো এখন কি এখানে অ্যাডমিন লিখলে অ্যাডমিনের ইউআরএল আসবে? নেই তো। আমি এটাকে বলছি XYZ। এখন মনে করেন যে
আপনার ফ্রেন্ড, আপনার খুবই ক্লোজ ফ্রেন্ড, একেবারে বুজুম ফ্রেন্ড, ওকে, সে আপনাকে 26 বছর ধরেই চেনে, সে কিন্তু আপনার দাদি বা নানির নাম জানে না, জানে? বড় যে দাদার নাম নানার নাম জানতে পারে বা দাদি নানির নাম জানে না, আপনার দাদি নানির নাম যদি এখানে বসায় দেন তাহলে সে কেইসও করতে পারবে না, আর অন্যরা তো সম্ভাবনাই নেই। সো এই ইউআরএলটা শুধু আপনিই জানবেন, এবং আপনাকে যদি আপনার ডেভেলপার বলে দেয় যে না ওখানে আপনি জাস্ট এই লাইনটাতে এটা পরিবর্তন করবেন, ওইটাই লিখবেন, তাহলেই হয়ে গেল, সিকিউর। বোঝা যাচ্ছে? ইউআরএলটা একেবারেই সিকিউর করা সম্ভব। ওকে, আপনার বিশেষ কোনো চেঞ্জ করতে হবে না, শুধু রাউটসের ওই লাইনটা পরিবর্তন করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে লগইনে প্রেস করলে দেন এই ডাটাটা ডেটাবেসে গিয়ে চেক করানোর কাজ, দেন কন্ট্রোলারের কাজ আছে, ইউজার দেওয়া, ইউজার নেওয়ার কাজ আছে। সো ইনফ্যাক্ট আগামী শনিবারের ক্লাসে আমরা অথেন্টিকেশনটা শিখে যাব। হ্যাঁ, লগ ইন হবে, লগ আউট হবে, মেসেজ দেবে, হ্যাঁ, ব্যাক বাটনের সিকিউরিটি হবে। সো এই কাজগুলো কিন্তু হয়েই যাবে, রাইট? সো এই পর্যন্ত আমরা একটু আপ টু ডেট থাকি, আর রেজিস্ট্রেশনটার একটু এডিটের কাজ যেটা দিয়েছি এটা আমরা করে নিয়ে আসি, আর ওই অথটা জাস্ট প্র্যাকটিস করবেন। ফ্রেশ একটা প্রজেক্টে অথ ইনস্টল করবেন, এডিট করবেন, যাতে আপনি এটা ম্যানেজ করতে পারেন। লগ ইন পেজটা, রেজিস্ট্রেশন পেজটা ডিজাইনে আনার চেষ্টা করবেন। এটা হচ্ছে এই 2 দিনের হোমওয়ার্ক। হ্যাঁ, ল্যারাভেল যদি এর আগ পর্যন্ত আপ টু ডেট থাকেন, এই 2 দিনের হোমওয়ার্ক হচ্ছে একটা ফ্রেশ ল্যারাভেল নেবেন, একটা সুন্দর টেমপ্লেট নেবেন, তার মধ্যে রেজিস্ট্রেশনের পেজ আনবেন, লগ ইনের পেজ আনবেন, লগ ইন করলে হোম পেজটা বানাবেন, মানে ওইটাকে ইমপ্লিমেন্ট করা। বাট ওটা কি অথ? অটোমেটিক অথ। হ্যাঁ, ল্যারাভেলের নিজস্ব অথ, ওইটা ডিজাইন করে সুন্দর করেন। ওর ফাংশনালিটি সব ঠিক আছে, বাট আমি একটা এক্সট্রা ফিল্ড অ্যাড করতে বলেছি, রাইট? এটা কোথায় কোথায় করতে হবে এটা একটু প্র্যাকটিস করবেন। আর এই যে যেটা হচ্ছে আমাদের প্রজেক্ট, এটা কন্টিনিউশন থাকবে। সো আমাদের কিন্তু কয়টা ক্লাস গেল? 3টা ক্লাস অলরেডি গন ল্যারাভেলের, 5টা ক্লাসে আমরা ব্লগ করেই ফেলবো, যেটা আমাদের টার্গেট। এটা হয়েও যাবে। হ্যাঁ, মনে করতে পারেন যে ব্লগের তো অনেক কিছু হয়, এখন পর্যন্ত তো কিছুই হয় নাই, বাট যেদিন শুরু হবে আমরা লাইনে চলে আসবে, সেদিন অনেক কিছু হবে। বুঝতে পেরেছি? আমরা প্রথম 2 দিন শুধু গল্প করেছিলাম, তৃতীয় দিন ক্রুড হয়ে গিয়েছিল, ওই রকম সিস্টেমটা, সেটা বুঝতে পেরেছেন? সো আমরা এখানে কনসেন্ট্রেট করি বেসিক লেভেলের জায়গাগুলোতে, অনেক সময় একটু ফাঁক ফোকর থাকে, বাট এটা একটু ভরাট করি, দেন আমরা যেন পিছিয়ে না যাই। ওকে, 15 দিনের মধ্যে আপনাদের হাতে একটা ব্লগ থাকবে, এবং আমরা ই কমার্স শুরু করবো, এটা মাথায় রাখবেন, উইদিন 15 days। সো সময় কিন্তু নষ্ট করা যাবে না। এবং যে প্রজেক্টটা আপনি এই আগামী 15 দিনে শিখবেন, এটা দিয়েই যারা ডিপ্লোমা করতে এসেছেন তারাই প্রজেক্ট বানিয়ে সাবমিট করবেন, এবং টিচাররা বা বলবে, রাইট? কারণ এই কনসেপ্ট দিয়ে আপনি নিউজ পেপারও বানাতে পারেন। আর আপনি যদি একটা ডাইনামিক ল্যারাভেল দিয়ে নিউজ পেপার আপনার টিচারের সামনে ধরেন, টিচার কি আপনাকে বলবে যে কিছু হয় নাই? বলবে? বুঝতে পেরেছি? সো কনসেন্ট্রেট করেন। থ্যাংক ইউ। ভিডিওটা নেওয়ার জন্য পেন ড্রাইভ আমার কাছে আছে, আমি দিয়ে দিচ্ছি।